নমস্কার। গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের কাছে আমার আজকের নিবেদন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা গল্প চোর। বিষ্ণু হাজরার ছেলে কেষ্ট হাজরাকে লোকে বোকারাম বলিয়া জানিত। বাপ বিষ্ণুচরণ যখন মারা যায় তখন কেষ্টধনের বয়স 18 বৎসর। মা যে কবে মারা গিয়েছিল তাহা সে জানে না। বাপকেই সে মা বাপ দুই বলিয়া জানিত এবং উভয়ের নিকট প্রাপ্য স্নেহ যত্ন একজনের নিকটেই আদায় করিয়া লইত। মা বলিয়া কেহ না থাকিলে যে বিশেষ কোনো অসুবিধা ভোগ করিতে হয় এ ধারণাটা তাহার আদেও ছিল না। বাপও অনেক কষ্টে মা মরা ছেলেটিকে মানুষ করিয়াছিল। পাঠশালায় দিয়া একটু লিখিতে পড়িতেও শিখাইয়াছিল। তারপর একটি লক্ষ্মীমন্ত বউ ঘরে আনিয়া ভাঙা সংসারে হাট পত্তন করিবার অভিপ্রায়ে মেয়ে খুঁজিতে লাগিল। অনেক খোঁজাখুঁজির পর পাড়ারই নকুর পালের মেয়ে সুবাসিনীকে পছন্দ হইল। মেয়েটি দেখিতে শুনিতে যেমন তেমনই শান্তশিষ্ট। নকুরপাল 200 টাকা পণ এবং 3খানা সোনার ও 5খানা রূপার গহনা চাহিয়া বসিল। অনেক দর কষাকষির পরে পণের 25 টাকা কমিল। গহনা 8খানাই বজায় রহিল। বিবাহ সম্বন্ধ পাকা হইয়া গেল। মাঘ মাসে বিবাহ। পৌষের শেষে বিষ্ণুচরণ গুড় নারিকেল দিয়া পৌষ পার্বণের তত্ত্ব করিল। সেই সঙ্গে রূপার 1খানা জিনিস মল এবং সোনার মুরগি মাদুলি দিল। কিন্তু রঘুনাথপুরে গুড় কিনতে গিয়া বিষ্ণুচরণ সেই যে জ্বর লইয়া আসিল সে জ্বর আর ছাড়িল না। 7 দিনের দিন ছেলের মুখের দিকে চাহিয়া কাঁদিতে কাঁদিতে বিষ্ণুচরণ পরলোক যাত্রা করিল। কেষ্ট বাপকে হারাইয়া সংসার শূন্য দেখিল। বাপের দাহকার্য শেষ করিয়া আসিয়া সেই যে শুইল, 3 দিন 3 রাত্রি আর উঠিল না। শেষে 5 জনের উপদেশে এবং সান্ত্বনায় উঠিয়া পিতার পারলৌকিক সদ্গতির ব্যবস্থায় মনোনিবেশ করিল। পুরোহিত আসিয়া উপদেশ দিলেন, বাপু, বিষ্ণুচরণ একটা লোকের মতো লোক। ছেলে রেখে গিয়ে সে পরলোকে হাহা করে বেড়াবে, সেটা কি ভালো দেখায়? আহা, বেচারা তোমার মুখ চেয়েই আর বিয়ে পর্যন্ত করলে না। বাবা পরলোকে হাহা করিয়া বেড়াইবেন? যিনি বুকের রক্ত দিয়া তাহাকে 18 বৎসরের করিয়া গিয়াছেন, ছেলের জন্য সকল কষ্ট সব দুঃখ মাথা পাড়িয়া লইয়াছেন, সেই স্নেহময় পিতা ইহলোকের পরপারে গিয়াও একটু শান্তি পাইবেন না? কেষ্টধনের বুকটা যেন ফাটিয়া যাইতে লাগিল। কাঁদিতে কাঁদিতে পুরোহিতকে জিজ্ঞাসা করিল, বলুন, কি করলে পরলোকে বাবা সুখে থাকেন? পুরোহিত বিশদসর্গ করিতে উপদেশ দিলেন, কিন্তু 5 জন বলিল, সে অনেক টাকার ফের, তার চেয়ে তিল কাঞ্চন শ্রাদ্ধ আর একটি ভালো রকম ষোড়শ করুক। 5 জনের কথাই স্থির হইল। তখন স্বজাতিরা বলিল, কেষ্টধন বাপকে তো ফিরে পাবে না, এখন 5 কুটুম্বের পায়ের ধুলো নিয়ে তাকে উদ্ধার করে দাও। কুটুম্ব নারায়ণ। বিষ্ণুচরণ ছেলের বিবাহের জন্য কতক টাকা সঞ্চয় করিয়াছিল, কতক এ হাত ও হাত করিয়া জমাইয়াছিল। কেষ্টধন বাক্স খুলিয়া দেখিল 200 টাকা মজুত আছে। সুতরাং সে পিতার স্বর্গকামনায় 5 জনের উপদেশ মতো কাজ করিতে ইতস্তত করিল না। সে যথাবিধি পিতার শ্রাদ্ধকার্য সম্পন্ন করিল। ব্রাহ্মণ ও কুটুম্বগণ পাকা ফলারে পরিতৃপ্ত হইয়া সুদীর্ঘ উদ্গারের সহিত কেষ্টধনের প্রীতিভক্তি ও তদীয় পিতার স্বর্গলাভের অবশ্যম্ভাবিতা নির্দেশ করিতে করিতে যখন প্রস্থান করিলেন, তখন কেষ্টধন বাক্স খুলিয়া দেখিল তাহাতে আর 5 টাকা 7 আনা মাত্র মজুত আছে।
ভাবি শ্বশুর নকুরপালকেই মাথা হইয়া দাঁড়াইতে হইয়াছিল। কার্যে শেষে তিনি হিসাব নিকাশ বুঝাইয়া দিয়া পথে বুক ফুলাইয়া বলিলেন, আমি বলেই 200 টাকায় কাজ সেরেছি, আর কেউ হলে 300 টাকার 1 পয়সা কমে এ ব্যাপার সম্পন্ন হতো না। তার অন্তত 50টা টাকা নিজের পকেটে ফেলিত। কেষ্টধন ভাবি শ্বশুরের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিল, কিন্তু শ্রাদ্ধান্তে কেষ্টধন একটু ব্যতিব্যস্ত হইয়া পড়িল। বামুন পিসি আসিয়া বলিলেন, বাবা কেষ্টধন, তোমার বিয়ের তরে বিষ্টু দাদা আমার কাছ থেকে শুধু হাতে 10 ঘন্টা টাকা এনেছিল। বিষ্টু দাদাকে তো অবিশ্বাস ছিল না, এমন কতবার নিয়েছে দিয়েছে। তা বাবা, এই অনাথা বামুনের মেয়ের টাকাগুলোর কি হবে? আমার অনেক কষ্টের টাকা। কেষ্টধন বলিল, না বামুন পিসি, আমি যেমন করে পারি তোমার টাকা ফেলে দেব। বামুন পিসি সহর্ষে বলিলেন, তাই তো বলি, কেষ্টধন কি তেমন ছেলে? বাপের কাজে আজলা ভরা টাকা খরচ করলে আর বাপকে কি ঋণ পাপে জড়িয়ে রাখবে? শুধু বামুন পিসি নয়, ক্রমে ঘোষ গিন্নি, গয়লা বউ, রামু শেখরার মা প্রভৃতি একে একে আসিয়া কেহ 5 ঘণ্টা, কেহ 8 ঘণ্টা, কেহ 11.5 ঘণ্টা টাকার তাগাদা আরম্ভ করিল। কেষ্টধন হিসাব করিয়া দেখিল, মোট ঋণের পরিমাণ প্রায় 150 টাকা। এত টাকা যে কি উপায়ে পরিশোধ করিবে তাহা ভাবিয়া পাইল না। ভাবি শ্বশুরকে পরামর্শ জিজ্ঞাসা করিল। শ্বশুর পরামর্শ দিলেন, যখন লেখাপড়া কিছু নাই তখন ওসব দেনা দেনাই নয়। এখন ধানগুলো বেচে জমি জায়গাগুলো বাঁধা ছাদা দিয়ে বিয়েটা করে ফেলো। আমি তো আর 2 বছর মেয়ে রাখতে পারবো না। কেষ্টধন ধান বেচিল, 3 বিঘা জমি ছিল, 100 টাকায় বাঁধা দিল, কিন্তু সে টাকায় সে বিবাহ করিল না, পিতাকে ঋণ মুক্ত করিয়া দিল। নকুরপাল রাগে আগুন হইয়া উঠিলেন। তিনি কেষ্টধনকে ডাকিয়া বলিলেন, হয় বাপের বাৎসরিক দিয়ে বৈশাখ মাসের ভিতর বিয়ে করো, নয় 5 জনের কাছে জবাব দাও, আমি দোসরা চেষ্টা দেখি। কেষ্টধন দেখিল জবাব দেওয়া ছাড়া অন্য উপায় নাই। 200 টাকা সংগ্রহ করা তাহার পক্ষে অসম্ভব। বাঁধা রাখিয়া ধার করিবার মতো কোনো সম্পত্তি নাই। অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে 5 জন স্বজাতির সম্মুখে জবাব দিয়া আসিল। পাল মহাশয় পাকা দেখার সময় পণ বাবদ 40 টাকা অগ্রিম লইয়াছিলেন। তিনি বলিলেন, টাকা আমি খরচ করে ফেলেছি, অন্যত্র পণের টাকা পেলে ফেলে দেব। কেষ্টধন তাহাতেই সম্মত হইল। গহনা 2 খানের কথা উত্থাপনা আর হইল না। বৈশাখের শেষেই পাল মহাশয় মেয়ের বিবাহ দিলেন, কিন্তু কেষ্টধন টাকা ফেরত পাইল না। সে কোনো উচ্চবাচ্চাও করিল না, শুধু বিবাহের রাত্রে নিমন্ত্রণ খাইয়া আসিল। কেষ্টধনকে অতঃপর উদরান্নের চেষ্টায় প্রবৃত্ত হইতে হইল। অনেক ঘুরিয়া ফিরিয়া শেষে বাজারে বৃন্দাবন লাহার গোলদারি দোকানে 8 টাকা মাহিনায় বেচা কেনার চাকরি পাইল। চাকরি কিন্তু বেশি দিন টিকিল না। লাহা মহাশয় যেদিন খরিদ্দার বিশেষে 2 প্রকার বাটখারার ব্যবহারের জন্য তাহাকে উপদেশ দিল, তখন 17 দিনের মাহিনা চুকাইয়া লইয়া চলিয়া আসিল। লোকে, বিশেষত পাল মহাশয়, তাহার নির্বুদ্ধিতার উল্লেখ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলেন এবং এরূপ বোকারামের হস্তে কন্যা সম্প্রদান না করিয়া যে বুদ্ধিমানের কার্য করিয়াছেন, ইহাই জ্ঞাপন করিয়া যথেষ্ট আত্মপ্রসাদ অনুভব করিলেন। অনেকে কেষ্টধনকে পুনরায় চাকরির চেষ্টা করিতে পরামর্শ দিল। কেষ্টধনের কিন্তু আর চাকরি করিতে প্রবৃত্ত ছিল না। ঘরে একটা গাই ছিল, গাইটা বেচিয়া সেই টাকায় মালা, ঘুনসি, চুড়ি, চিরুনি কিনিয়া মণিহারি জিনিসের ফেরি করিতে আরম্ভ করিল। কেষ্টধন সকালে উঠিয়া ঘরে চাবি দিয়া
ফেরি করিতে বাহির হইত। ফিরিতে কোনোদিন অপরাহ্ন, কোনোদিন বা সন্ধ্যা উত্তীর্ণ হইয়া যাইত। ঘরে ফিরিয়া রাঁধিয়া খাইয়া শুইয়া পড়িত। পাড়ার বা গ্রামের লোকের সঙ্গে তাহার কোনো সম্পর্ক ছিল না, তথাপি তাহার নামে পাড়ায় পাড়ায় যথেষ্ট আন্দোলন হইত এবং এই রূপে নিজ কার্যে প্রবৃত্ত হওয়ার জন্য তাহাকে যথেষ্ট নিন্দা করিত। হাট হইতে ফিরিয়া কেষ্টধন রান্না চাপাইয়াছিল। শীতের সন্ধ্যাটা যেমন স্তব্ধ তেমনই অবসাদময় হইয়াছিল। আকাশ থমথমে মেঘে ভরা। উত্তরে বাতাস নৈরাশ্যের গভীর দীর্ঘশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া যাইতেছিল। কেষ্টধন ভাতের হাঁড়িতে চাল দিয়া উনানের পাশে বসিয়া তামাক টানিতেছিল আর গুনগুন করিয়া গাহিতেছিল, পার করো বলে ডাকছি বারে বারে, মাঝি বেলা গেল, সন্ধে হলো, যাব দেশান্তরে, পার করো বলে। কেষ্ট দাদা? গান বন্ধ করিয়া কেষ্টধন তাড়াতাড়ি উত্তর দিল, কে? সুবা? সুবা ওরফে সুভাষিনী উত্তর দিল, হ্যাঁ। তুমি কি রান্না চাপিয়েছ কেষ্ট দাদা? হ্যাঁ, কেন রে? সুবা ঈষৎ কাতর অথচ ব্যগ্র কণ্ঠে বলিল, একবার আমাদের বাড়ি যাবে? কেন? আমার ভাইয়ের বড্ড ব্যামো। কেষ্ট হুঁকাটা ফেলিয়া উঠিয়া আসিল, ব্যস্তভাবে জিজ্ঞাসা করিল, কার? ফকিরের? হ্যাঁ। কি হয়েছে? দুপুরের পর হতে ভেদ বমি হচ্ছে, বাবাও আজ বাড়ি নেই। কেষ্ট ব্যস্ত সমস্ত হইয়া বলিল, বলিস কি রে? চল চল। তোমার রান্না? ধমক দিয়া কেষ্ট বলিল, চুলোয় যাক রান্না, চল। সুবাকে পিছনে ফেলিয়া কেষ্ট ছুটিতে ছুটিতে তাহাদের বাড়িতে উপস্থিত হইল। সুবার মা কাঁদিতে কাঁদিতে বলিল, বাবা রে, আমার ফকির বুঝি ফাঁকি দেয়। কেষ্ট তাহাকে সান্ত্বনা দিয়া ডাক্তার ডাকিতে ছুটিল। গ্রামে ডাক্তার ছিল না। প্রায় 1 ক্রোশ দূরে রায়পুরে একজন ভালো ডাক্তার আছে। কেষ্টর গায়ের কাপড়খানা লইবারও অবকাশ হইল না। কোঁচার খুঁট গায়ে দিয়াই অন্ধকার মাঠের ওপর দিয়া ছুটিয়া চলিল। তখন ঝিমঝিম করিয়া বৃষ্টি পড়িতে আরম্ভ হইয়াছে। কেষ্ট সেই বৃষ্টিতে ভিজিয়া কাঁপিতে কাঁপিতে ডাক্তারের বাড়িতে পৌঁছিল। ডাক্তার কিন্তু এমন দুর্যোগে বাহির হইতে সম্মত হইলেন না। কেষ্ট অনেক কাঁদাকাটি এবং 10 টাকা ভিজিট স্বীকার করিয়া তাহাকে রাজি করাইল। তখন ডাক্তার তাহার মাথায় ঔষধের বাক্স এবং হাতে হ্যারিকেনের আলো দিয়া গায়ে গরম কাপড় চাপাইয়া বাহির হইলেন। ডাক্তার আসিয়া রোগী দেখিলেন, ঔষধের ব্যবস্থা করিলেন। তাহাকে বাড়িতে পৌঁছাইয়া দিবার জন্য কেষ্টধন 8 আনা স্বীকার করিয়া একজন লোক ঠিক করিয়া দিল। কিন্তু ডাক্তারের ভিজিট ও ঔষধের দাম দিবার সময় বড় গোল বাঁধিল। সুবার মা বলিল, কি হবে বাবা কেষ্ট? বাক্সের চাবি যে কর্তার কাছে। কেষ্টধন বড় ব্যতিব্যস্ত হইয়া পড়িল। সুবার মা নাকের নথ কানের পাশা খুলিয়া দিয়া বলিল, এই দুটো কোথাও রেখে ডাক্তারের টাকা মিটিয়ে দাও। কিন্তু সে রাত্রে কে জিনিস রাখিয়া টাকা দেবে? কেষ্টধন মাল গস্ত করিতে যাইবার জন্য 16টি টাকা রাখিয়া দিয়াছিল। তাহা হইতেই 12টি টাকা আনিয়া ডাক্তারের ভিজিট ও ঔষধের দাম মিটাইয়া দিল। ডাক্তার চলিয়া গেলেন। কেষ্টধন রোগীর পাশে বসিয়া শুশ্রূষা করিতে লাগিল। সুবা একবার বলিল, তোমার খাওয়া হলো না কেষ্ট দাদা? কেষ্ট সে কথার কোনো উত্তর না দিয়া বলিল, শিগগির একটু আগুন করা দেখি, সেক দিতে হবে। কেষ্টধন অনেক চেষ্টা করিল, রোগী কিন্তু বাঁচিল না। ভোরের সময় তাহার সকল যন্ত্রণার অবসান হইয়া গেল। পাল মহাশয় যখন বাড়িতে ফিরিলেন তখন দাহকার্য শেষ হইয়া গিয়াছে। তিনি পুত্রের আকস্মিক মৃত্যু সংবাদে খানিকটা হা হুতাশ করিলেন
এবং যাবতীয় ঘটনাই কর্মফল বলিয়া মনকে প্রবোধ দিলেন। তারপর চিকিৎসাদির কথা শুনিয়া আক্ষেপ সহকারে বলিতে লাগিলেন, হায় হায়, এসব ব্যারামেও কি মানুষ বাঁচে? হতভাগা না হোক কতকগুলো টাকা বরবাদ করে দিলে। ও হতভাগা ছোঁড়াকে ডাকলে কে? হ্যাঁ কেষ্ট দাদা। কেন সুবা, কদিন ঘরে বসে আছো যে? কেষ্টধন মাথা চুলকাইতে বলিল, ঘরে? হ্যাঁ, ঘরে বসে আছি, বেরোনো হচ্ছে না। সুবা মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, আমিও তো তাই জিজ্ঞাসা করছি, কেন বেরোচ্ছ না? একটু ইতস্তত করিয়া কেষ্ট বলিল, বেরোচ্ছি না, শরীরটাও ভালো নয়, মালপত্র আনতে হবে। আনতে হবে তো আনছো না কেন? আনবো বই কি, আনতেই হবে, তারই জোগাড়ে আছি। কিসের জোগাড়? টাকার? কেষ্ট সে কথার কোনো উত্তর দিল না। উনানটা তখন নিবিয়া গিয়াছিল। উপর হইয়া উনানে ফুঁ দিতে লাগিল। অনেকগুলো ফুৎকারেও উনান জ্বলিল না, শুধু কুণ্ডলি পাকাইয়া ধোঁয়া উঠিতে লাগিল। ধোঁয়ায় কেষ্টর চোখ দুটো লাল হইয়া উঠিল, দুই চোখ দিয়া জল গড়াইতে লাগিল। সুবা অগ্রসর হইয়া ঈষৎ তিরস্কারের স্বরে বলিল, চলো, আমি দেখছি, এসব কি বেটা ছেলের কাজ? কেষ্ট সরিয়া আসিয়া কোঁচার খুঁটে চোখ মুছিতে লাগিল। সুবা উনানের ভেতরকার ঘুঁটেগুলাকে বাহির করিয়া পুনরায় ভালো করিয়া সাজাইয়া দিল। তারপর 2-3টা ফুৎকার দিতেই জ্বলিয়া উঠিল। সুবা গর্ব প্রফুল্ল দৃষ্টিতে কেষ্টধনের মুখের দিকে চাহিয়া বলিল, দেখলে? কেষ্ট মৃদু হাসিল, তখনও তাহার চোখের জল শুকায় নাই। কেষ্ট পুনরায় গিয়া উনানের পাশে বসিল। সুবা একটু সরিয়া দাঁড়াইল, দাঁড়াইয়াই জিজ্ঞাসা করিল, হ্যাঁ, যে কথা বলছিলাম, তোর টাকার জোগাড় হয়েছে? কেষ্টধন উত্তর করিল, না। কত টাকা জোগাড় করতে হবে? গোটা 15-16। তা আমাদের কাছে তো 12 টাকা পাবে। কেষ্ট হাঁড়িতে তেল ও লঙ্কা দিয়া সেই দিকে চাহিয়া রহিল। সুবা নিজের কাপড়ের ভিতর হইতে এক ছড়া মুরকি মাদুলি বাহির করিয়া তাহার সম্মুখে রাখিল। কেষ্ট হাতে হাঁড়ির কানাটা ধরিয়া বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে সুবার মুখের দিকে চাহিয়া রহিল। সুবা বলিল, ও কি, হাঁড়ির তেলটা যে জ্বলে শেষ, ওতে কি দেবে, দাও না। কেষ্ট তাড়াতাড়ি আলু বেগুনগুলা তাহাতে ফেলিয়া দিল। সুবা বলিল, ও মা, বেগুনগুলো এখন দিলে কেন? ওগুলো যে সিদ্ধ হবে না। কেষ্ট নিরুত্তরে খুন্তি দিয়া সেগুলো নাড়িতে চাড়িতে লাগিল। সুবা বলিল, তুমি বুঝি এই রকম রেঁধে খাও কেষ্ট দাদা? খাও কি করে? কেষ্ট একটু ম্লান হাসি হাসিল। সুবা তখন মুরকি মাদুলির দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, এইটা বাঁধা দিয়ে বা বেচে টাকা জোগাড় করো। কেষ্ট বিস্মিত কণ্ঠে বলিল, এটা বেচে? কেন সুবা? কেন কি, এটা তো তোমাদেরই। কেন দিয়েছিলে মনে পড়ে না? মনে খুবই ছিল, আজ আবার সে কথাটা নূতন করিয়া মনে হওয়ায় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস বুকের কাছে ঠেলিয়া উঠিল। কেষ্ট সেটাকে বুকে চাপিয়া রাখিয়া হাত ধুইল এবং মাদুলি ছড়াটা লইয়া সুবার পায়ের কাছে রাখিয়া দিল। সুবা জিজ্ঞাসা করিল, কি কেষ্ট দাদা? কেষ্ট মুখ নিচু করিয়া বলিল, তুই নিয়ে যা সুবা। সুবা তীব্র দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া বলিল, তুমি নেবে না? ও তোকে দেওয়া হয়েছে। বেশ তো, আমি আবার ফিরিয়ে দিচ্ছি। কেষ্ট বলিল, ছি। কেষ্ট হাঁড়িতে বাটনা গুলিয়া ঢালিয়া দিল। সুবা কিয়ৎক্ষণ গম্ভীরভাবে দাঁড়াইয়া রহিল, তারপর গহনাটা তুলিয়া লইয়া বলিল, নেবে না? কেষ্ট বলিল, তুই নিয়ে যা। সুবা উঠানে নামিতে নামিতে ক্রোধরুদ্ধ কণ্ঠে বলিল, নেবে না তো ফেলে দেব,
কিন্তু এই পর্যন্ত কেষ্ট দাদা যে রকমে পারি তোমার 12টা টাকা যদি ফেলে না দিই। শোন সুবা। সুবা দাঁড়াইল। কেষ্ট হাত পাতিয়া বলিল, দে। সুবা তাহার হাতে মুড়কি মাদুলি দিয়া ধীরে ধীরে চলিয়া গেল। কেষ্ট তাহা বাক্সে তুলিয়া রাখিয়া পুনরায় রন্ধন কার্যে প্রবৃত্ত হইল। সেই দিন কেষ্টধন বৃন্দাবন লাহার হাত চিঠায় সহি দিয়া 16 টাকা কর্য লইয়া এবং পরদিন মাল গস্ত করিবার জন্য কৃষ্ণনগরে গমন করিল। বছর 2 হইতে পাল মহাশয় জগন্নাথ গাঙ্গুলির গাঁজা ও আফিমের দোকানটা উচ্চ ডাকে ডাকিয়া লইয়া চালাইয়া আসিতেছিলেন। হিসাব নিকাশে পাল মহাশয়ের তেমন দক্ষতা ছিল না। ইন্সপেক্টর তদারকে আসিয়া কয়েকবার খাতার ভুল শুধরাইয়া দিয়া গেলেন, কিন্তু সেবারে ভুল শোধরানো লইয়া ইন্সপেক্টরের সহিত পাল মহাশয়ের একটু বচসা হইল। ইহার ফলে শীঘ্রই কালেক্টরি অফিস হইতে খাতা তলব হইল। পাল মহাশয় খাতাপত্র লইয়া কৃষ্ণনগরে কালেক্টরি কাছারিতে উপস্থিত হইলেন। কালেক্টর সাহেব খাতায় কাটকুট দেখিয়া তাহার 20 টাকা অর্থদণ্ডের হুকুম দিলেন। টাকাটা সেই দিনই জমা দিতে হইবে, নতুবা হাজতবাস অনিবার্য। পাল মহাশয় টাকা সংগ্রহের জন্য ছোটাছুটি করিতে লাগিলেন। পাল মহাশয় টাকার জন্য যখন উদ্ভ্রান্তভাবে ছুটিয়া বেড়াইতেছিলেন, তখন সহসা একটা দোকান হইতে কেষ্ট তাহাকে ডাকিল। কেষ্টকে দেখিয়া তিনি হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, কে কেষ্টধন? এখানে কেন বাবা? কেষ্ট বলিল, মাল কিনতে এসেছি। পাল মহাশয় অকুলে কুল দেখিতে পাইলেন। তিনি ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, মাল কেনা হয়েছে কি? কেষ্ট বলিল, না, এই দেখাশোনা হচ্ছে। পাল মহাশয় সহর্ষে বলিলেন, তা বেশ হয়েছে, আজ আর মাল কিনে কাজ নেই বাবা, টাকা কটা আমায় দাও, আমি বাড়ি পৌঁছেই টাকা দিয়ে দেব, কাল তখন মাল নিয়ে যাবে। কেষ্ট একটু আশ্চর্যান্বিত হইল। পাল মহাশয় তখন তাহাকে আপনার বিপদের কথা জানাইলেন এবং অকুলের কাণ্ডারি ভগবানই এ সময় তাহাকে এখানে পাঠাইয়াছেন ইহাও উত্তম রূপে বুঝাইয়া দিলেন। কেষ্ট কিন্তু পাল মহাশয়কে কতকটা চিনিয়াছিল, সুতরাং সে একটু ইতস্তত করিতে লাগিল। তখন পাল মহাশয় তাহার হাত 2টা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, বাবা কেষ্টধন, আমাকে রক্ষা কর বাবা, আমার মান ইজ্জত সব যায়। আমি বাড়ি পৌঁছে ঘরের ঘটি বাটি বেচেও যদি তোর টাকা ফেলে না দিই, তবে আমি মুচির সন্তান। কেষ্ট পেটের কাপড় হইতে একখানা 10 টাকার নোট এবং 8টি টাকা খুলিয়া পাল মহাশয়ের হাতে দিল। পাল মহাশয় তাহাকে ধন্যবাদ দিবার অবসর পাইলেন না। টাকা লইয়া ঊর্ধ্বশ্বাসে কাছারির দিকে ছুটিলেন। কেষ্ট 1 পয়সার মুড়ি কিনিয়া জল খাইয়া ঘরে ফিরিল। পরদিন কেষ্ট টাকাটা চাহিতে গেলে পাল মহাশয় বলিলেন, এই সারাটা দিন তোমার টাকার চেষ্টাতেই ঘুরে বেড়াচ্ছি বাবা, তা কোথাও কিছু হলো না। লোকে চিত হস্ত করলে সহজে কি উপর হাত করতে চায়? কালের দোষ। গনসা মাঝি সোমবার দেবে বলেছে, পাওয়া গেলেই তোমাকে দিয়ে আসবো, তাগাদা করতে হবে না। তারপর তিনি গৃহিণীর দিকে চাহিয়া বলিলেন, আহা, বড় ভালো ছেলে, সেদিন আমার বিপদের কথা শুনে তাড়াতাড়ি টাকা বার করে দিলে। বললে, তা পালমশাই, আপনার বিপদ যা, আমার বিপদও তা। তাহা বড় ভালো ছেলে, বেঁচে থাক, তবু বিষ্ণুচরণের নামটা থাকবে। পাল মহাশয় একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিতে লাগিলেন, কপাল, তা নইলে আজ কি কেষ্ট আমাদের অপর হয়ে থাকতো। মেয়েটারও বরাত, কোথায় আজ সুখে ঘরকন্যা করবে তা নয়, বিধবা হয়ে আমার ঘাড়ে এসে পড়ল। সশব্দে আর একটা নিঃশ্বাস ত্যাগ করিয়া পাল মহাশয় গামছার খুঁটে শুষ্ক চক্ষুটা একবার মুছিলেন। কেষ্ট আপ্যায়িত ও হতভম্ব হইয়া ঘরে ফিরিয়া গেল। যথেষ্ট আপ্যায়িত হইলেও কেষ্ট বুঝিল পাল মহাশয়ের নির্দিষ্ট সোমবার 2-4 মাসেও আসিবে কিনা সন্দেহ। এদিকে ঘরে মাল নাই, ব্যবসা বন্ধ। অনেক ভাবিয়া চিন্তিয়া কেষ্ট শেষে বাক্স হইতে মুড়কি মাদুলি ছড়াটি বাহির করিল
এবং তাহা চৈতন্য পোদ্দারের দোকানে 15 টাকায় বাঁধা দিয়া মালগস্ত করিতে গেল। মালগস্ত করিয়া কেষ্ট যখন ফিরিল তখন সন্ধ্যা হইয়াছে। অন্ধকার দাওয়ার ওপর মোড়টা নামাইয়া কেষ্ট সবেমাত্র ঘরের চাবি খুলিতেছে। এমন সময় চৈতন্য পোদ্দার লাঠি ধরিয়া উঠানে আসিয়া দাঁড়াইল, উচ্চ কণ্ঠে ডাকিল, কেষ্ট, কেষ্ট বাড়িতে? কেষ্ট চাবি ঘুরাইতে ঘুরাইতে মুখ ফিরাইয়া উত্তর দিল, কে, পোদ্দার মশাই? পোদ্দার রুক্ষ স্বরে বলিল, হ্যাঁ, আজ সমস্ত দিনে তোমার বাড়ি 3 বার এসেছি। বাপু, আমাদের বিশ্বাস নিয়ে কাজ কারবার। তুমি বিষ্ণুচরণের ছেলে, কিন্তু তোমার এই কাজ? কেষ্ট আশ্চর্যান্বিত হইয়া বলিল, কেন পোদ্দার মশাই, আমি কি করেছি? পোদ্দার চড়া গলায় বলিল, কি করেছ? চুরি, জোচ্চুরি, দমবাজি, যা কিছু সবই করেছ। বাপু, দমবাজির কি আর জায়গা পেলে না? আমার কাছে চোরাই মাল বাঁধা রাখতে গিয়েছ। কেষ্ট সবিস্ময়ে বলিয়া উঠিল, চোরাই মাল? পোদ্দার বলিল, আস্ত চোরাই মাল। বলি, মুরকি মাদুলিটা কার? এতক্ষণ যে আমার হাতে দড়ি পড়ত। শুধু পাল মহাশয় ভালো লোক বলেই আমাকে রেয়াত করেছেন। এখন পুলিশ ডেকে যদি তোমাকে ধরিয়ে দেওয়া যায়, তা হইলে কি হয় বলো দেখি। কেষ্ট ভীত স্তম্ভিতভাবে দাঁড়াইয়া রহিল। এমন সময় পাল মহাশয় এবং গ্রামের পঞ্চায়েত তমিজ উদ্দিন মুন্সি বাড়িতে ঢুকলেন। পোদ্দার বলিল, এই যে পাল মশাই, এই নিন আপনার আসামি, এখন আমাকে রেহাই দেন। মুন্সি সাহেব কেষ্টর দিকে চাহিয়া তর্জন করিয়া বলিলেন, হ্যাঁ হ্যাঁ কেষ্ট, ভদ্রলোকের ছেলে তুমি, তোমার এই কাজ? কেষ্ট নীরব নিষ্পন্দ। মুন্সি সাহেব জিজ্ঞাসা করিলেন, এই গয়না তুমি পোদ্দারের দোকানে বাঁধা দিয়েছ? কেষ্ট উত্তর দিল, হ্যাঁ। এ কার গয়না? তোমার? না। তুমি পেলে কোথায়? কেষ্ট নিরুত্তর। মুন্সি সাহেব আরও 2-3 বার প্রশ্ন করিলেন, কিন্তু কোনো উত্তর পাইলেন না। তখন তিনি তাহাকে পুলিশে দিবার ভয় দেখাইলেন। পাল মহাশয় মাঝ হইতে বলিলেন, যেতে দিন মুন্সি সাহেব, পাবে আর কোথায়? চুরি করেছে, সেটা কি আর নিজের মুখে বলতে পারে? যাক, এবারকার মতো ছেড়ে দিন, ছোড়াটা জম্মের মতো দাগি হয়ে যাবে। মুন্সি সাহেব তাহার অনুরোধ রক্ষা করিলেন। তখন পাল মহাশয় কেষ্টকে তিরস্কার করিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ কেষ্ট, তোমার এমন স্বভাব হলো কেন? ভালো ছেলে বলে ঘরে ধরে যেতে দিই, ছি ছি, তোমার এই কাজ? কেষ্ট কোনো উত্তর করিল না, একটুও নড়িল না, শক্ত কাঠের মতো হইয়া দাঁড়াইয়া রহিল। পোদ্দার বলিল, আপনার জিনিস তো আপনি পেলেন, এখন আমার টাকা? পাল মহাশয় সদম্ভে বলিলেন, আপনার টাকা যাবে কোথায়? ওর ঘর ভিটে বেচে আদায় করে দেব। ছোঁড়া দেশশুদ্ধ লোকের কাছে ধার করেছে, বুঝলেন মুন্সি সাহেব? লাহাদের দোকানে কত টাকা আর কার কার আছে? মুন্সি সাহেব বলিলেন, অভাবে স্বভাব নষ্ট। কিন্তু পাল মশাই, বারদিগর এমনতর হলে আমি ছেড়ে দেব না, তা বলে রাখছি। খানিক পরে সুবা আসিয়া মৃদু কণ্ঠে ডাকিল, কেষ্ট দাদা। কেষ্ট তখন ঘরে আলো জ্বালিয়া তামাক সাজিয়া কলিকায় ফুঁ দিতেছে। সে চমকিত হইয়া উত্তর দিল, কে, সুবা? হ্যাঁ আমি। তুমি শেষে চোর হলে? কেষ্ট সহাস্যে উত্তর দিল, হলাম বা। আমার নাম করলে না কেন? মনে ছিল না। তোমার তো আচ্ছা মন দেখছি। আচ্ছা বলে আচ্ছা, বহুত আচ্ছা। এখন তুই ঘরে যা দেখি। কেন? একবার তো চুরির ফ্যাসাদে ফেলেছিলি, আবার কি ডাকাতির মামলায় পড়ব? রাত হয়েছে, ঘরে যা। সুবা কথাটার মর্ম বুঝিল, বুঝিয়া ধীরে ধীরে চলিয়া গেল। যাইতে যাইতে শুনিল কেষ্ট আপন মনে গাহিতেছে, পার করো, পার করো বলে ডাকছি বারে বারে। বেলা গেল, সন্ধে হলো, যাব দেশান্তরে। আপনারা শুনছিলেন নারায়ণচন্দ্র ভট্টাচার্যের লেখা ছোট গল্প চোর। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।